দেশ বিদেশের ব্যবসা বাণিজ্য আর অর্থনীতির সব খবর নিয়ে আমন্ত্রণ ওয়ালটন স্মার্ট ফ্রিজ বিজনেস রিপোর্টে। ঈদে কর্মীদের বেতন বোনাস দিতে কেন্দ্রীয় ব্যাংকের কাছে ঋণ চান গার্মেন্টস ব্যবসায়ীরা। 1 বছরের জন্য 14,000 কোটি টাকার আবেদন। টিসিবির পণ্য কিনতে ঘন্টার পর ঘন্টা লাইনে দাঁড়াতে হচ্ছে ক্রেতাদের। গোডাউন থেকে পণ্য পেতে দেরি হবার অজুহাত ডিলারদের। রাজধানীর বাজারে এখনো চড়া দরে বিক্রি হচ্ছে রমজানের প্রয়োজনীয় নিত্য পণ্য। সরকারের অভিযানেও মিলছে না সুফল। এমন সব খবর নিয়েই আমাদের আজকের আয়োজন। ঈদ উল ফিতরকে সামনে রেখে শ্রমিকদের বেতন ভাতা ও বোনাস পরিশোধ নিশ্চিতে 14,000 কোটি টাকা ঋণ চেয়েছে তৈরি পোশাক মালিকদের সংগঠন বিজিএমইএ। মঙ্গলবার বাংলাদেশ ব্যাংক গভর্নরের কাছে ঋণ চেয়ে আবেদন করে সংগঠনটি। বৈশ্বিক মন্দা ও রপ্তানি আয় কমে যাওয়ায় সৃষ্ট আর্থিক সংকট মোকাবেলায় এই ঋণ চায় বিজিএমইএ। চলতি অর্থ বছরের জুলাই জানুয়ারি সময়ে আগের অর্থ বছরের একই সময়ের তুলনায় পোশাক রপ্তানি আয় 2.43% কমেছে। বিশেষ করে আগস্ট 2025 থেকে রপ্তানি আয় ধারাবাহিকভাবে নিম্নমুখী। এর সাথে ঈদ ও নির্বাচনকে কেন্দ্র করে ফেব্রুয়ারি থেকে মার্চ সময়ে প্রায় 25 দিন কারখানা বন্ধ থাকবে। এই অবস্থায় ঈদে শ্রমিকদের বেতন ভাতা ও বোনাস পরিশোধ নিয়ে অনিশ্চয়তা তৈরি হয়েছে বলছে বিজিএমইএ। পরিস্থিতি বিবেচনায় বিজিএমইএ বাংলাদেশ ব্যাংকের দ্বারস্থ হয়েছে। গভর্নরের সাথে সাক্ষাৎ শেষে নেতৃবৃন্দ সাংবাদিকদের বলেন, মার্চ মাসে নিয়মিত মজুরি ছাড়াও ঈদ বোনাস ও মার্চের অগ্রিম 50% মজুরি পরিশোধ করতে হবে। ফলে একই মাসে প্রায় দ্বিগুণ বেতন ভাতা দেওয়ার চাপ তৈরি হয়েছে। মার্চ এবং ফেব্রুয়ারি মাসে 60 দিনের মধ্যে 25 দিনই বন্ধ, সরকারি বন্ধ, নির্বাচনের বন্ধ। তা আমাদেরকে 35 দিন কাজ করে 60 দিনের বেতন দিতে হবে। তো সেটা তো আমাদের পক্ষে সম্ভব না। এবং এই উৎকণ্ঠাগুলো আমরা জানিয়েছি ওনাকে, এবং উনি আমাদেরকে আশ্বস্ত করেছেন যে ইনসেন্টিভের টাকাগুলো যত তাড়াতাড়ি ছাড় করানো যায় সেটা নিয়ে উনি সরকারের সাথে সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের সাথে কথা বলবেন। এছাড়া বিদ্যুৎ, গ্যাস, পরিবহন, পোর্ট চার্জ বৃদ্ধি এবং ব্যাংকের সুদ হার ঊর্ধ্বমুখী থাকায় তারল্য সংকটও আরও গভীর। এই অবস্থায় কেন্দ্রীয় ব্যাংকের কাছে 14,000 কোটি টাকা ঋণ সহায়তা চাওয়া হয়েছে। অন্যথায় শ্রমিকদের সময়মতো মজুরি দেওয়া কঠিন হবে বলেও আশঙ্কা প্রকাশ করে সংগঠনটি। যে ইনসেন্টিভের যে টাকা, নগদ সহায়তার যে টাকা, সেটা অনেকগুলো টাকা পেন্ডিং আছে, প্রায় আমাদের হিসাবে 5,700 কোটি টাকা। তো সেই টাকা ছাড় করার জন্য ঈদের আগে যাতে শ্রমিকদের বেতন বোনাস দিতে যাতে অসুবিধা না হয় সেটা আমরা চেয়েছি ওনার কাছে। আর আমরা 2 মাসের একটা সফট লোন চেয়েছি যাতে শ্রমিক কর্মচারীদের বেতন দিতে গার্মেন্টস ইন্ডাস্ট্রি অসুবিধা না হয়। কারণ আপনারা জানেন যে সবগুলো ফ্যাক্টরি কিন্তু ইনসেন্টিভ পায় না। কিছু ফ্যাক্টরি আছে যে ওভেন ফ্যাক্টরি আর সোয়েটার ফ্যাক্টরি, এরা কিন্তু ইনসেন্টিভ খুব কম পায়। তাহলে ওই ফ্যাক্টরিগুলো তো বেতন দিতে পারবে না। ঋণের অর্থ 12 মাসে পরিশোধযোগ্য করার দাবিও জানায় বিজিএমইএ। ইকরামুল ইসলাম খান, বিজনেস রিপোর্ট, মাছরাঙ্গা টেলিভিশন। টিসিবি ট্রাকে পণ্য বিক্রিতে ধীর গতির ফলে ভোগান্তি বেড়েছে সাধারণ মানুষের। সকাল থেকে পণ্য বিক্রি শুরু হবার কথা থাকলেও অনেক ক্ষেত্রেই তা দুপুর 12টা পর্যন্ত করায়। ফলে স্থানভেদে ক্রেতাদের অপেক্ষা করতে হয় 3 থেকে 4 ঘন্টা পর্যন্ত। ডিলাররা বলছেন, টিসিবির গোডাউন থেকে পণ্য পেতে দেরি হয়, এমন পরিস্থিতি সৃষ্টি হয়েছে। রঞ্জিবুল মিজানের রিপোর্ট। ঘণ্টা 3 ধরে অপেক্ষায় রোজি বেগম। ভর্তুকি মূল্যে পণ্য কিনবেন টিসিবি ট্রাক থেকে। যখন ট্রাক এলো তখন ঘড়ির কাঁটা 11:15 ঘরে। যখন দেয় তখনই নিমু, আর কি করুম, মানুষ আছে না অনেক, ধাক্কা ধাক্কি কইরে তারপর নিতে হয়। ঘড়ির কাঁটা যখন 12টার ঘরে, বাংলাদেশ বেতারের সামনে ছড়িয়ে ছিটিয়ে শতাধিক মানুষ। এদের কেউ টিসিবির পণ্য কিনতে এসেছেন সকাল 8টায়, কেউ বা তারও আগে। 1:45 নাগাদ শ্যামলী ওভারব্রিজের নিচে পণ্য নিয়ে আসে টিসিবি ট্রাক। দুপুর 1টা নাগাদ আদাবর থানার সামনে ট্রাকে পণ্য গুছিয়ে নিতে ব্যস্ত ডিলার ও তার সহযোগীরা। তবে বিক্রি শুরু হয়নি তখনও, অথচ কয়েক ঘন্টা ধরে লাইনে অপেক্ষায় ক্রেতারা। সকাল থেকে রাজধানীর অন্তত 10টি স্থান ঘুরে দেখা গেছে বেলা 12টা থেকে 1টার আগে পণ্য বিক্রি শুরু করতে পারেনি কেউই। রোজা থেকে মাল নেই, কষ্ট হয় না। এই 9টা বাজে আইছি, দাঁড়িয়ে রয়েছি, বয়ে রয়েছি, আইসে গাড়ি দিতে দিতে আরো মনে করেন আধা ঘন্টা 1 ঘন্টা। তাহলে আমাদের সরকার কিভাবে আমাদেরকে এই করবো? আমার বিশেষ অনুরোধ এটা যে এই টাইমটা যাতে অফিস টিম মাইপে নিয়ে আসে। পণ্য বিক্রি শুরু করতে দেরি হবার বিষয়টি স্বীকার করেন টিসিবির ডিলাররা। জানান, টিসিবির গোডাউন থেকে পণ্য নিতে দেরি হওয়ায় নির্ধারিত স্থানে সময়মতো পণ্য বিক্রি করতে পারছে না তারা। রাস্তায় জ্যাম পার হয়ে আস্তে আস্তে এই যে এখানে আসছি কটার দিকে, প্রায় মনে হয় 11টা বাজছে না, 11:15 বাজছে।
তো সেখান থেকে এখানে 4টা পদ আমাদের প্যাকেট করতে হয়, সব তো প্যাকেট করা থাকে না, তো এগুলি প্যাকেট করে এস্টিমেট করতে এটা সময় লেগে যেতে, এখনও আমাদের কমপ্লিট করতে পারি নাই। খেজুরের একটু মাপতে হয়, আর আমরা মালই পাইছি 10টা বাজে গুদাম দেওয়া। একটা গোডাউনে 30টা গাড়ি দিচ্ছে, 30টা গাড়ি সিরিয়াল পরে আমাদেরটা আসছে, এর জন্য আসতে একটু দেরি হয়ে। রমজানে সাধারণ মানুষকে স্বস্তি দিতে ভর্তুকি মূল্যে টিসিবির পণ্য বিক্রি শুরু হয় গেল সপ্তাহে, যার আওতায় ঢাকা ও চট্টগ্রামে 70টি, 7 বিভাগীয় এলাকায় 15টি আর 55 জেলায় 5টি করে ভ্রাম্যমাণ ট্রাকে 5 ধরনের পণ্য বিক্রি করছে সংস্থাটি। রঞ্জিবুল মিজান, বিজনেস রিপোর্ট, মাছরাঙা টেলিভিশন। নেতিবাচক ধারায় শেষ হয়েছে ঢাকা স্টক এক্সচেঞ্জের লেনদেন। সার্বিক সূচক ডিএসসি এক্স 10 পয়েন্ট কমে দাঁড়িয়েছে 5542-এ। বেচা কেনা হয়েছে 824 কোটি টাকার। লেনদেনে অংশ নেওয়া প্রতিষ্ঠানগুলোর মধ্যে দর বেড়েছে 119টির, কমেছে 221টির, আর অপরিবর্তিত আছে 57টির দর। এবার বাজেট নিয়ে বিশ্লেষণ শুনবো সিটি ব্যাংক ক্যাপিটালের। ঢাকা স্টক এক্সচেঞ্জের সার্বিক সূচক ডিএসইএক্স ইন্ডেক্স গতদিন 10.71 পয়েন্ট কমে গিয়ে 5542 এসে অবস্থান করছে। আজ দিনের শুরুতে মার্কেট ঊর্ধ্বগতি নিতে লেনদেন শুরু করে। এই ঊর্ধ্বগতি মধ্যভাগ পর্যন্ত লক্ষ্য করা গেলেও দিনের শেষ ভাগে এসে বিনিয়োগকারীদের মধ্যে সেল করার প্রবণতা লক্ষ্য করা যায়, যার ফলস্বরূপ দিন শেষে মার্কেট 10.71 পয়েন্ট নেগেটিভ নিয়ে আজকে তার লেনদেন শেষ করে। আজ মার্কেটে লেনদেনরত কোম্পানিগুলোর মধ্যে শেয়ার মূল্য বেড়েছে 119টি, কমেছে 220টি এবং অপরিবর্তিত ছিল 57টি কোম্পানির শেয়ার মূল্য। আজ মার্কেটে টোটাল টার্নওভার ছিল 425 কোটি টাকা। মার্কেটে গত সপ্তাহের এভারেজ টার্নওভার ছিল 1050 কোটি টাকা এবং চলতি সপ্তাহের 3 দিনের এভারেজ টার্নওভার ছিল 703 কোটি টাকার মতো। আজকে সবচেয়ে বেশি লেনদেন হয়েছে সিটি ব্যাংকের। আজকে এদের প্রায় 64 কোটি টাকার মতো লেনদেন হয়েছে এবং দ্বিতীয় ছিল ব্র্যাক ব্যাংক। ইন্ডেক্স কমার জন্য আজ বেশি কন্ট্রিবিউশন রেখেছে গ্রামীণ ফোন। কেনার লিস্টে প্রথমে পাচ্ছি রিং শাইন টেক্সটাইল লিমিটেড এবং দ্বিতীয়তে পাচ্ছি ইনটেক লিমিটেড। রমজানে নিত্য প্রয়োজনীয় পণ্যের দর সহনীয় রাখার লক্ষ্যে বাজার তদারকি কার্যক্রম শুরু করেছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। তবে এখনও রাজধানীর বাজারে চড়া বেগুন, কাঁচামরিচ আর শসার দাম। রিপোর্ট কায়কোবাদ মাহমুদের। লেবু, শসা কিংবা বেগুন, রমজান এলেই চাহিদা বাড়ে এসব পণ্যের, ফলে বাড়ে দাম। তবে রোজার দিন 5 পরে এসে এসব পণ্যের দরের খুব একটা পরিবর্তন দেখা যায়নি বাজারে। রাজধানীর আগারগাঁওয়ের বিএনপি বাজারে এখনও চড়া দামে বিক্রি হচ্ছে বেগুন, শসা আর কাঁচামরিচ। প্রতি কেজি বেগুন 100, কাঁচামরিচ 150 আর শসার দাম 80 টাকা। আর মাঝারি আকারের লেবু বিক্রি হচ্ছে 60 টাকা হালি দরে। ফুলকপি কিনছে, টমেটো কিনছে, দাম একটু বাড়তে আছে, আমাদের জন্য কষ্টসাধ্য। আমাদের আসলে সাধারণ মানুষের চাওয়া তো অবশ্যই প্রত্যাশার মধ্যে থাকবে, আমরা ক্রয় ক্ষমতার মধ্যে থাকবে, তাহলে আমরা জনগণ হিসেবে শান্তি পাবো। শুধু কাঁচা বাজার নয়, মাংসের বাজার চড়া। সবচেয়ে বেশি চাহিদা থাকা ব্রয়লার মুরগি বিক্রি হচ্ছে 180 টাকা কেজি দরে। সোনালী মুরগির কেজি 300 থেকে 320 টাকা আর দেশি মুরগির কেজি 670 থেকে 700 টাকা। গরুর মাংস কিনতে গুনতে হচ্ছে 800 টাকা। মাছের বাজারেও নেই স্বস্তি, কেননা 1 কেজি ওজনের রুই মাছ বিক্রি হচ্ছে 320 টাকায়। তেলাপিয়া আর পাঙ্গাসের কেজি 180 ও 200 টাকা। এই কিছুটা বাড়ছে আর কি। রুই মাছ আগে বড়টা 320 টাকা বেচা লাগে, এখন আগে 300 টাকা বেচছে। এই উপলক্ষে মনে হয় যে একটু বাড়ছে অল্প। নিত্যপণ্যের দরের এমন পরিস্থিতিতে রাজধানী সহ সারা দেশেই অভিযান পরিচালনা করছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। রমজানে একদিনও বাদ যাচ্ছে না, আমাদের 30 দিনই অভিযান চলবে এবং প্রতিদিনই আমাদের 13টা টিম বের হচ্ছে ঢাকা মহানগরীর বিভিন্ন বাজারে। তো আমরা সব জায়গায় মনিটরিং করছি দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে রাখার জন্য। এদিকে মাগুরায় অভিযানে 5টি প্রতিষ্ঠানকে 28,000 টাকা জরিমানা করেছে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। নোয়াখালীর মাইজদিতে অস্বাস্থ্যকর পরিবেশে ইফতার সামগ্রী তৈরি ও ময়লাযুক্ত খেজুর বিক্রির অপরাধে 2 প্রতিষ্ঠানকে জরিমানা করা হয়েছে 12,000 টাকা। কায়কোবাদ মাহমুদ, বিজনেস রিপোর্ট, মাছরাঙা টেলিভিশন।
এদিকে রমজানের নিত্যপণ্যের বাজার নিয়ন্ত্রণে রাখতে দেশের বিভিন্ন এলাকায় অভিযান অব্যাহত রয়েছে। মাগুরার অভিযানে 5টি প্রতিষ্ঠানকে 28,000 টাকা জরিমানা করেছে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। মঙ্গলবার মাগুরার একতা কাঁচা বাজারে এই অভিযান পরিচালনা করা হয়। প্রকৃত বিল ভাউচার না থাকা, ক্রয় ও বিক্রয় মূল্য না টানানোয় প্রতিষ্ঠানগুলোকে এই জরিমানা করা হয়েছে বলে জানিয়েছেন জেলা ভোক্তা সহকারী পরিচালক সজল আহমেদ। অপরদিকে নোয়াখালীর মাইজদীতে অস্বাস্থ্যকর পরিবেশে ইফতার সামগ্রী তৈরি ও ময়লাযুক্ত খেজুর বিক্রির অপরাধে 2 প্রতিষ্ঠানকে 12,000 টাকা জরিমানা করেছে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। বাণিজ্যিক ভিত্তিতে টমেটোর আবাদ কৃষি অর্থনীতির এক নতুন দ্বার উন্মোচন করেছে পাবনার প্রত্যন্ত খলিলপুর গ্রামের কৃষকদের। একই গ্রাম থেকে বছরে আবাদ হয় নানা প্রজাতির প্রায় 5,000 মেট্রিক টন টমেটো। রাতুল ইসলাম সুমনের ক্যামেরায় উৎপল মির্জা রিপোর্ট। খলিলপুরের কৃষক আনসার আলীর ভাগ্য বদলে যায় টমেটো আবাদ করে। তার সাফল্যে উজ্জীবিত হয় পুরো গ্রাম। অন্য কৃষকরাও আগ্রহী হন একই আবাদে। এরই সূত্র ধরে পাবনার প্রত্যন্ত খলিলপুর এখন টমেটো গ্রাম নামে সুপরিচিত। মাঠের পর মাঠ জুড়ে ফলানো এসব টমেটোই বদলে দিয়েছে এ অঞ্চলের কৃষকদের ভাগ্য। অন্য ফসলের চেয়ে লাভ বেশি, তাই গ্রামের অধিকাংশ শীতকালীন সবজির ক্ষেত এখন টমেটো বাগান। চাষ হচ্ছে আগাম, মৌসুমি ও অসময়ের বিভিন্ন জাতের টমেটো। প্রায় 25 বছর আবাদ করতেছি। এই আবাদে আমি খুবই লাভবান এবং আমার জীবনযাত্রার মান, আমার বাড়ি বা অবকাঠামো বা ছেলেমেয়ের লেখাপড়া সফল। আবহাওয়া অনুকূলে থাকায় টমেটোর ফলন হয়েছে গত মৌসুমের চেয়ে অনেক বেশি। রমজানকে সামনে রেখে ভালো দামও পাচ্ছেন কৃষকরা। বিঘা প্রতি প্রায় 35,000 টাকা বিনিয়োগে লাভ হচ্ছে 2 থেকে 2.5 লাখ টাকা পর্যন্ত। টমেটোর আবাদটা আমাদের এলাকায় মেলা দিন আগে থেকেই হচ্ছে, কিন্তু এ থেকে আমাদের এলাকার মানুষ মেলা এগিয়ে গেছে আর কি এই টমেটোর আবাদটা করি। 1 বিঘা জমিতে খরচ হচ্ছে 35 থেকে 40,000 টাকা, অথচ বিক্রি হচ্ছে প্রায় 2 থেকে 2.5 লাখ টাকা। টমেটো বিভিন্ন জায়গায় যায়, চিটিয়াং যায়, বেড়ামারা যায়, কুষ্টিয়া যায়, পাবনা যায়, ঈশ্বরদী যায়, বিভিন্ন জায়গায় চলে যায়। আমাকে জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর সূত্রে জানা গেছে, পাবনায় এবার প্রায় 1,000 হেক্টর জমিতে টমেটোর আবাদ হয়েছে। এর সিংহভাগই ফলেছে প্রত্যন্ত এ পল্লীতে। পাবনার সুজানগর উপজেলার খলিলপুর গ্রামের একজন কৃষক জনাব আনসার আলী এই টমেটো চাষে বলা যায় বিপ্লব নিয়ে এসেছে। সেই গ্রাম সুখ্যাতি অর্জন করেছেন আনসার আলীর হাত ধরেই। ওনার পাশাপাশি অন্যান্য কৃষকরাও এই টমেটোর চাষে উদ্বুদ্ধ হয়েছেন এবং ব্যাপক লাভবান হচ্ছেন। তবে গ্রামে কোনো সংরক্ষণাগার না থাকায় প্রতি বছর মৌসুমের শেষ দিকে নষ্ট হয়ে যায় বিপুল পরিমাণ টমেটো। এ সংকট সমাধানে আগামী মৌসুমের আগেই ব্যবস্থা নেওয়ার দাবি কৃষকদের। উৎপল মির্জা, বিজনেস রিপোর্ট, মাছরাঙা টেলিভিশন। ঈদকে সামনে রেখে নারায়ণগঞ্জে ব্যস্ত সময় কাটাচ্ছেন পাইকারি বিক্রেতা ও রেডিমেড পোশাক প্রস্তুতকারকরা। আশা করছেন এবার প্রায় 200 কোটি টাকার পোশাক বেচাকেনা হবে। নারায়ণগঞ্জ জেলা রিপোর্টার আনিসুর রহমান জুয়েলের পাঠানো তথ্য ছবিতে ডেস্ক রিপোর্ট। ঈদের আনন্দ বাড়িয়ে দেয় বাহারি রঙের নতুন পোশাক। তাই ঈদকে সামনে রেখে নারায়ণগঞ্জে পাইকারি রেডিমেড পোশাক মার্কেটে বিভিন্ন জেলা থেকে ব্যবসায়ীরা ভিড় করতে শুরু করেছেন। এমনকি ঢাকার বিভিন্ন মার্কেটের ব্যবসায়ীরাও যান দেওভোগ পাইকারি মার্কেটে। মূলত শবে বরাত থেকে শুরু হয় এই মার্কেটের কেনাবেচা। এখান থেকে মাল সমস্ত বাংলাদেশে কাস্টমার নিয়ে যায় এবং এখানে কম দাম থেকে বেশি দাম সবাই এই মালটা বিক্রি করতে পারে। এবার প্রচুর রামপার চলতেছে, রামপার স্টিলের মালগুলি বেশি চলতেছে। 2 পিস শিশুদের পোশাক থেকে শুরু করে 3 পিস, 2 পিস সহ মেয়েদের বিভিন্ন রকমের পোশাক, শার্ট, প্যান্ট, পাঞ্জাবি পাওয়া যায় এখানে। সর্বনিম্ন 50 টাকা থেকে শুরু করে 2,500 টাকায় বিক্রি হয় এসব। সকাল থেকে গভীর রাত পর্যন্ত চলে বেচাকেনা। আমরা সবসময় প্রতি বছর ঈদের আগে, রমজানের আগে, মানে আপনার শবরাত্রির যে পরে যে মার্কেটে এখানে সব ধরনের মাল পাওয়া যায়, একবার বাচ্চা থেকে ধরে বড় ধরনের, এবং খুব কম দামে এখান থেকে নিয়ে আমরা ভালোভাবে ব্যবসা করতে পারি। লেডিস মার্কেটে আপনার মানে যত ধরনের কোয়ালিটি থাকে সব ধরনের কোয়ালিটি আর কি মানে এখান থেকে আমরা হোলসেলে নিয়ে যাই, ওইখানে খুচরা বিক্রি করি। এখানে রেট সুবিধা আছে, নিরাপদ আছে। বিক্রি করা হচ্ছে যে লেডিস ফ্রক, ডিভাইডার, স্কার্ট, 3 পিস, এরপরে সারারা, গারারা, ফার্সি, এখন বাচ্চাদের মানে এভরিথিং। নিজস্ব প্রোডাকশন দেয়, অনেক সময় নিজের কারখানা আছে বেশিরভাগ, এনারা আবার নিজস্ব কারখানা দিয়ে এখান থেকে কিছু মাল কিনলে একটু কম পাই,
আর বিভিন্ন জায়গায় আমরা পাইকারি দিই। সব জায়গা থেকেই একটু এখানে কম রেটে পাওয়া যায়, এজন্য এখানে আসা। তৈরি পোশাকের যোগান দিতে রাত দিন কাজ করছেন পোশাক তৈরির কারিগররা। 1000 দোকান ও কারখানার এই মার্কেটে বিক্রি চলবে 20 রোজা পর্যন্ত। চলতি মৌসুমে ব্যবসায়ীরা 200 কোটি টাকার বিক্রির আশা করছেন। বিজনেস রিপোর্ট, মাছরাঙা টেলিভিশন। সুপ্রিম কোর্টের নির্দেশের পর বিশ্বের বিভিন্ন দেশের ওপর ট্রাম্পের অতিরিক্ত আরোপ করা শুল্ক সংগ্রহ বন্ধ করেছে যুক্তরাষ্ট্র। সিদ্ধান্ত অনুযায়ী স্থানীয় সময় মঙ্গলবার রাত 12:01 থেকে বন্ধ হবে এই শুল্ক সংগ্রহ। যুক্তরাষ্ট্রের কাস্টমস ও সীমান্ত সুরক্ষা কর্তৃপক্ষের কর্মকর্তাদের বরাত দিয়ে এ তথ্য জানিয়েছে এএফপি। কাস্টমস ও সীমান্ত সুরক্ষা কর্তৃপক্ষের কর্মকর্তারা জানিয়েছেন, ইতোমধ্যে কার্গো সিস্টেমস মেসেজিং সার্ভিসের মাধ্যমে জাহাজ চালকদের উদ্দেশ্যে বার্তা পাঠিয়েছেন। এদিকে ট্রুথ সোশ্যালে ট্রাম্প জানান, সুপ্রিম কোর্টের হাস্যকর রায়ের পর যেসব দেশ সাম্প্রতিক বাণিজ্য চুক্তি নিয়ে চালবাজি বা টালবাহানা করবে তাদের উপর আবারও চড়া হারে শুল্ক আরোপ করা হবে। দর্শক, আমাদের যে কোনো পর্ব নিজেদের সুবিধাজনক সময় দেখতে সাবস্ক্রাইব করুন বিজনেস রিপোর্টের অফিসিয়াল ইউটিউব চ্যানেল। ফেসবুক পেজে লাইক দিয়ে আপডেট থাকুন ব্যবসা বাণিজ্যের আলোচিত সব ঘটনা সম্পর্কে। আর আপনাদের মতামত জানান কমেন্টস অথবা ইনবক্সে। আজ এটুকুই, বিদায় নিচ্ছি, ভালো থাকবেন।